HTML ওয়েব ডিজাইন করার জন্য যেসব টুলস আমাদের দরকার পড়ে, যেসব সফটওয়্যার আমাদের দরকার পড়ে, সেই সব সফটওয়্যারের মধ্যে প্রথম যে সফটওয়্যারটা কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাকেটস, একটা টেক্সট এডিটর। HTML লেখার জন্য আমাদের জাস্ট একটা মাত্র টেক্সট এডিটরই যথেষ্ট। এবং আমরা ব্র্যাকেটস কেন ইউজ করব? আমাদের তো উইন্ডোজে একটা নোটপ্যাড টেক্সট এডিটর রয়ে গেছে, তাহলে কেন আমরা ব্র্যাকেটস ইউজ করব? ব্র্যাকেটস এই জন্য ইউজ করব কারণ ব্র্যাকেটস ওয়েব ডিজাইন সম্পর্কে বুঝে। ঠিক আছে, আমাদের কোড করার জন্য যেসব ট্যাগ দরকার, যেসব অ্যাট্রিবিউট দরকার, ব্র্যাকেট সেগুলো জানে। তো আমাদের কোড করতে কি হবে? সুবিধা হবে, যার কারণে আমরা ব্র্যাকেটস ইউজ করব। তো এরপর যে টুলসটা আমাদের দরকার, আমরা যে কোনো সময় যে কোনো কাজ করলে সেটার সবসময় আগে প্রিভিউটা দেখি কেমন হচ্ছে কাজটা, কাজের মাঝখানে আমরা প্রিভিউ দেখা শুরু করি। তো এক্ষেত্রেও আমাদের প্রিভিউ দেখা, আউটপুট দেখাটা দরকার। তো আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আউটপুট দেখার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো সেটার নাম হচ্ছে মজিলা ফায়ারফক্স। এবং মজিলা ফায়ারফক্স হচ্ছে একটি ব্রাউজার, এবং সেটি mozilla.org এ পাবেন, .org ওয়েবসাইট। www.mozilla.org এই ওয়েবসাইটে আপনারা সেই সফটওয়্যারটা পাবেন। এখান থেকে ফায়ারফক্স দেন এবং ব্র্যাকেট সফটওয়্যারটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ব্র্যাকেটস, BRACKETS ব্র্যাকেটস। এবার আসি আরো কিছু টুলস সম্পর্কে। এখান থেকে ব্র্যাকেটসটা পাবেন। ব্র্যাকেটস ডাউনলোড করার পর আমি ব্র্যাকেট সম্পর্কে একটু বলি। ব্র্যাকেটসটা হচ্ছে ব্র্যাকেটস এর অ্যাকচুয়ালি লেআউট সম্পর্কে বলি। এটা হচ্ছে ব্র্যাকেটস, এন্ড ব্র্যাকেটস এর এই বাম পাশে যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে আপনার এক্সপ্লোরার। আই মিন আমরা কম্পিউটারে যেরকম এক্সপ্লোরার ইউজ করি, যে মাই কম্পিউটার থেকে এখানে কিছু শর্ট লিঙ্ক থাকে, কুইক লিঙ্ক। তো এটা হচ্ছে আমার এক্সপ্লোরার। এখান থেকে আমি ফোল্ডার তৈরি করতে পারি, ফোল্ডার ফাইল তৈরি করতে পারি, ফোল্ডার ডিলিট করতে পারি। আমার আর আমার ফোল্ডার প্রজেক্ট ফোল্ডার নিয়ে আর কোনো রকমের টেনশন করতে হচ্ছে না। আমি সম্পূর্ণ কাজটুকু আমার ব্র্যাকেটস এর মাধ্যমে করতে পারছি। এবং ব্র্যাকেটস এর ডান পাশে যে কুইক লিঙ্কস দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্র্যাকেটস এর কিছু টুলস যেগুলো হচ্ছে কুইক, যেমন প্রিভিউ টুলস। আমি জাস্ট এক ক্লিকে আমার ওয়েবসাইটকে প্রিভিউ দেখতে পাচ্ছি, আমার ওয়েবসাইটে প্রিভিউ দেখার জন্য। তো অ্যাকচুয়ালি এই প্রিভিউটা ওপেন হয় গুগল ক্রমে। নর্মালি গুগল ক্রমে যদি আপনার এখান থেকে এনেবল এক্সপেরিমেন্টাল লাইভ প্রিভিউ যদি টিক চিহ্ন দেওয়া না থাকে, তাহলে এটা গুগল ক্রমে ওপেন হবে। এখন আমরা ফায়ারফক্স ইউজ করবো, তো আমাদেরকে এটাকে এনেবল করে নিতে হবে। ঠিক আছে, তারপর তারপরেরটা হচ্ছে এক্সটেনশন ম্যানেজার। এখান থেকে আমরা বিভিন্ন এক্সটেনশনকে ম্যানেজ করতে পারি। যেমন ব্র্যাকেটসে আমার যেই এক্সটেনশনটা খুব বেশি জরুরি, সেই এক্সটেনশনটা হচ্ছে ইনডেন্ট গাইডস। জাস্ট প্রথম, আরো অনেক এক্সটেনশন আমরা ইউজ করব পরবর্তীতে, তবে শুরুতেই আমরা ইনডেন্ট গাইডস এক্সটেনশনটা ইউজ করব। ঠিক আছে, এবং ইনডেন্ট গাইডস ইনস্টল করার পর আপনাকে যে কাজটা করতে হবে, ভিউ থেকে ইনডেন্ট গাইডস টিক চিহ্ন দিয়ে নিতে হবে। এবং এটা কিসের জন্য করবে সেটা আমরা পরে যাচ্ছি। এরপর এরপর আসি আমি ফায়ারফক্সে আমরা আরো একটা অ্যাডন্স যুক্ত করব। সেই অ্যাডন্সটার নাম হচ্ছে ফায়ারবাগ। এটা ফায়ারফক্সের মেনু থেকে অ্যাডন্স, এবং অ্যাডন্স থেকে জাস্ট ফায়ারবাগ লিখে ক্যাট অ্যাডন্সে ক্লিক করে জাস্ট ফায়ারবাগ লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব। এখন যেহেতু আমাদের কাছে এটা ইনস্টল করা আছে, আমি আর এটাতে যাচ্ছি না। এবার আমি HTML এবং HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে বলি। সোজা কথায় HTML হচ্ছে, বলতে পারেন, একজন মানুষের বডি, একটা মানুষের বডি। ঠিক আছে, তো আর অ্যাকচুয়ালি HTML এবং ওয়েবসাইটের মধ্যে সম্পর্কটা কি রকম? যদি বলি একটা বিল্ডিং এর স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমার লোহা এবং ইট হচ্ছে তার এলিমেন্ট। তো HTML এর একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দাঁড় করানোর জন্য HTML হচ্ছে
তার এলিমেন্ট, এবং তার কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউটস হচ্ছে তার বাকি সব লোহা ইট যেমন ঠিক তেমন। HTML হচ্ছে কি ফাউন্ডেশন। HTML অ্যাকচুয়ালি ট্যাগ নিয়ে গঠিত, অনেকগুলো ট্যাগের সমষ্টি HTML। তো আমরা HTML অ্যাকচুয়ালি ট্যাগগুলো কোথা থেকে জানবো? w3school.com, এখান থেকে লার্ন HTML, এবং এখানে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে অ্যাকচুয়ালি HTML রেফারেন্স, HTML ট্যাগ রেফারেন্স নামে একটা লিংক আছে। এই লিংকে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা ট্যাগ। এটা হচ্ছে HTML ট্যাগের লিস্ট। তো এখানে কিছু ট্যাগ আছে যেগুলো HTML5 এ ইউজ হয় না, যেমন not supported in HTML5 use embed or object। এটার পরিবর্তে HTML5 এ ইউজ করতে গেলে embed অথবা object ট্যাগটা ইউজ করতে হবে। এটা হচ্ছে কিছু কিছু ট্যাগ আছে যেগুলো এখন বর্তমানে ইউজ হয় না, এবং এখান থেকে অনেকগুলো ট্যাগ আমরা ইউজ করবো না, কারণ বেশিরভাগ কাজই আমরা কিছু কিছু কাজ যেগুলো CSS এর মাধ্যমে করতে পারবো, এগুলার আবার HTML ট্যাগও আছে। যখন CSS আসে না তখন কিন্তু শুধুমাত্র HTML দিয়েই সাইটটা হতো, এবং HTML এবং শুধুমাত্র HTML দিয়ে একটা সাইট হয় না। HTML কে আবার সাজাতে হলে আমাকে কিছু স্টাইল তো দেওয়া লাগবে, সেই স্টাইলটা HTML এর অ্যাট্রিবিউট, প্রত্যেকটা ট্যাগের অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে দিতে হয়। এখন আমি যাই যে কিভাবে HTML অ্যাকচুয়ালি লিখতে হবে এবং HTML এর বেসিক স্ট্রাকচারটা কি। আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করছি, index.html। সমস্যা নেই, এনিওয়ে এটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার, যেখানে আমি একটা ইমেজ ফোল্ডার করেছি, এটা ডিলিট করে দিই। এখানে আমি একটা ইন্ডেক্স HTML প্রতিটা ওয়েবসাইটের, যেহেতু আমরা ওয়েবসাইট ডিজাইন করছি, ওয়েবসাইটের এক্সটেনশন হচ্ছে .html, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং আমি আমার প্রজেক্ট ফোল্ডার থেকে ব্র্যাকেটসে ওপেন করলাম, জাস্ট ফোল্ডার সহ আমি টেনে এনে আমার ব্র্যাকেটসের এক্সপ্লোরার অংশে ছেড়ে দিলাম, ব্র্যাকেটসে ওপেন হলো। এটা হচ্ছে আমার ইন্ডেক্স HTML, এবং এটা হচ্ছে আমার টেক্সট এডিটর। সো অ্যাকচুয়ালি HTML মার্কআপ কিভাবে করতে হয়? HTML মার্কআপের জন্য আমি বলেছিলাম যে ট্যাগের সমষ্টি নিয়ে HTML গঠিত, এবং প্রত্যেকটা HTML ওয়েবসাইটের জন্য, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই আমাকে লিখতে হবে একটা ট্যাগ, যেমন HTML। এখন HTML ট্যাগ, এই একটা ট্যাগ লেখার সিস্টেমটা হচ্ছে প্রথমেই আমাকে কি দিতে হবে, লেস দেন আমার ট্যাগের নাম, দেন গ্রেটার দেন। ঠিক আছে, লেস দেন আমার ট্যাগের নাম, দেন গ্রেটার দেন। তার প্রত্যেকটা ট্যাগের আবার একটা ক্লোজিং পার্ট আছে। যেমন আমি যদি একটা HTML ট্যাগ লিখি এবং আমি সেটা শেষ করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটস আমাকে অটোমেটিকলি একটা ক্লোজিং পার্ট দিয়ে দিয়েছে, যেটার ফার্স্ট পার্ট হচ্ছে ওপেনিং পার্ট হচ্ছে এটা, এবং ক্লোজিং পার্টটা হচ্ছে এটা। এখন ওপেনিং পার্ট এবং ক্লোজিং পার্টের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য একটাই, এই ব্ল্যাক ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, ওপেনিং ট্যাগ লিখতে হয় লেস দেন এবং ট্যাগের নাম এবং গ্রেটার দেন, দেন ক্লোজিং ট্যাগ লিখতে হয় লেস দেন ফরওয়ার্ড স্ল্যাশ ট্যাগের নাম এবং গ্রেটার দেন। এবার আসি HTML এর একটা বেসিক মার্কআপ সম্পর্কে। HTML এর বেসিক মার্কআপ সম্পর্কে যদি বলতে যাই, সেটা হচ্ছে একটা মানুষের বডির মতো। HTML তার একটা হেড আছে এবং তার একটা বডি আছে। বডি অংশ হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট। আমার একটা ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট থাকে, যেমন এই ওয়েবসাইট W3 স্কুলের ওয়েবসাইটে, আপনি W3 স্কুল ওয়েবসাইটে আসার পর যা দেখছেন প্রত্যেকটাই হচ্ছে, প্রতিটা জিনিসই হচ্ছে এই ওয়েবসাইটের কন্টেন্ট, এবং এই ওয়েবসাইটের যতগুলো কন্টেন্ট আছে প্রত্যেকটা কন্টেন্টে হচ্ছে বডির মধ্যে আছে, একটা ওয়েবসাইটের বডির মধ্যে আছে। এবং তার হেড কি বলছে, তার হেড বলছে তার নাম কি হবে, তার স্টাইল কেমন হবে, সেগুলো, শুধুমাত্র সেগুলো। এখন আমি HTML এর বেসিক একটা মার্কআপ করছি, একটা হেড, একটা ট্যাগ অ্যাকচুয়ালি, এবং বডি। হেড এবং বডি নিয়েই HTML গঠিত।
W3 স্কুল থেকে আমি আবার প্রথম থেকে এখান থেকে একটু দেখাচ্ছি। HTML ইন্ট্রোডাকশন, এখানে HTML কি জিনিস এবং সেটাকে কিভাবে লিখতে হয় সেটা বলা হয়েছে। HTML এক্সাম্পল সম্পর্কে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যে এক্সাম্পলটা হচ্ছে এটা, আমি কপি করে এখানে এনে দেখাচ্ছি। এই এক্সাম্পলে শুরুতেই একটা ট্যাগের কথা বলা হয়েছে যেটার নাম হচ্ছে ডক টাইপ HTML। এই ট্যাগের নাম হচ্ছে অ্যাকচুয়ালি ডক টাইপ, ডকুমেন্ট টাইপ। আমরা যখন একটা ওয়েবসাইট করব অবশ্যই আমার ফাইল, আমি যে ফাইলে লিখছি, আমি যেই প্রোগ্রামটা করছি, যেভাবে লিখছি, সেই ফাইল সেই টেক্সটের একটা টাইপ দিতে হবে অবশ্যই। আমরা এখানে বলেছিলাম যে একটা এক্সটেনশনটা হচ্ছে আসলে ফাইলের টাইপ, তাই না? এক্সটেনশনটা হচ্ছে কি ফাইলের টাইপ। সো আমাকে ফাইলের টাইপটা উল্লেখ করতে হবে ডক টাইপ HTML এর মাধ্যমে, এবং আমার HTML শুরু এবং HTML শেষ, তার মধ্যে আমার দুইটা অংশ, একটা হচ্ছে হেড শুরু, হেড শেষ, তারপর বডি শুরু, বডি শেষ। এবং বডিতে যা থাকবে তাই হচ্ছে আমার কি ওয়েবসাইটের কন্টেন্ট। ঠিক আছে? আমি ট্যাগ রেফারেন্স থেকে এখানে নিয়ে আসলাম। দেখেন ডক টাইপ ট্যাগের ডিক্লারেশনটা জানার জন্য আমি রাইট বাটনে ক্লিক করলাম এবং সেটা আলাদা ট্যাবে ওপেন হলো। এটা হচ্ছে আমার ডক টাইপ। প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে এখানে জানার জন্য, বিস্তারিত জানার জন্য অ্যাকচুয়ালি, যেমন এই ট্যাগ সম্পর্কে জানতে চাচ্ছি, আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব করে ওপেন করলাম। এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা বলা আছে যে ডিফাইন্স এ কমেন্ট। এটা একটা কমেন্টস ট্যাগ। একটা কমেন্ট ডিফাইন করার জন্য এটা একটা ইউজ হয়, এবং এটা একটা কিভাবে ব্যবহৃত হয় সেটা ফার্স্ট উদাহরণে দেওয়া আছে। প্রথম উদাহরণে এই ট্যাগের ব্যবহারটা দেওয়া আছে। এরকম প্রত্যেকটা ট্যাগের ফার্স্ট উদাহরণে এই ট্যাগটা কোন অ্যাট্রিবিউটের সাথে কাজ করে, কিভাবে কাজ করে সেটা বলা আছে। যেমন অ্যাটেক, এই অ্যাটেকটা কাজ করে হচ্ছে HREF। আপনি শুধুমাত্র অ্যাট্রিবিউট ছাড়া এই ট্যাগের কাজ হবে না। এখন অ্যাট্রিবিউট কি জিনিস? সাপোজ আমি একটা সিম্পল মার্কআপটা করে ফেলি, টাইটেল। অবশ্যই আমার একটা ওয়েবসাইটের টাইটেল থাকবে, টাইটেল ট্যাগের মাধ্যমে আমি টাইটেল দিব, এবং বডিতে থাকবে কি আমার কন্টেন্ট। এবং সেই কন্টেন্ট যে কোনো ভাবে দেওয়া যায়। আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, আমি লিখে দিলাম কন্টেন্ট। এবং আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করি। আমার আপাতত ওয়েবসাইটটা হচ্ছে এটা। এবার আসি অ্যাট্রিবিউট সম্পর্কে। অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট কি জিনিস? প্রত্যেকটা ট্যাগ, HTML এর প্রত্যেকটা ট্যাগ কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট করে, এবং প্রত্যেকটা ট্যাগ একটা অ্যাট্রিবিউট অবশ্যই সাপোর্ট করে, সেটার নাম হচ্ছে স্টাইল। যেমন অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে আমার ট্যাগের নাম, ট্যাগের নামের পাশে স্পেস, দেন আমার অ্যাট্রিবিউটের নাম, যেমন স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউট লেখার পর ইকুয়াল এবং ডাবল কোটেশন দিয়ে, কোটেশনের মাঝখানে আমার অ্যাকচুয়ালি আমি কি চাচ্ছি সেটা লিখতে হবে। সাপোজ যখন CSS আসে নাই, তখন ওয়েবসাইটকে অ্যাকচুয়ালি কিভাবে সাজাতো, তখন শুধুমাত্র HTML এই যে অ্যাট্রিবিউট ইউজ করেই সাজাতো। ঠিক আছে? যেমন আমি এখানে আমার কন্টেন্টের কালার দিলাম, কালার হচ্ছে রেড। এই অংশটুকু অ্যাকচুয়ালি বুঝবেন না এখন। কালার হচ্ছে রেড। তো এটাই হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউটের কাজ। ঠিক আছে? HTML অনেকগুলো অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা, যেমন উইড, হাইট, অ্যালাইন, এরকম অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। কিন্তু আমরা অ্যাট্রিবিউট ইউজ করব না, খুব বেশি অ্যাট্রিবিউট ইউজ করব না। আচ্ছা, প্রথম ক্লাস CSS ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল। এখান থেকে দেখাই আপনাদেরকে W3 স্কুল, যাতে আপনারা সহজে শিখতে পারেন। অ্যাকচুয়ালি CSS কেন আসছে? CSS আসছে হচ্ছে আমার কাজকে আরো কাজের সময় এবং কাজকে আরো সহজে করার জন্য, কাজের সময়কে সেভ করার জন্য। ঠিক আছে? এটা হচ্ছে CSS ইন্ট্রোডাকশন। CSS জানার জন্য আপনাকে সর্বপ্রথম HTML অবশ্যই জানা বাধ্যতামূলক। HTML ছাড়া, উইথাউট HTML CSS কাজ করবে না। CSS এবং HTML হচ্ছে একে অপরের পরিপূরক। একটা ওয়েবসাইট যখন তৈরি করব, তার স্টাইল দেব না সেটা হবে না। ওয়েবসাইট তো আমরা যেমন তেমন করে রাখতে পারি। সো ওয়েবসাইটের অবশ্যই স্টাইল থাকে। CSS এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। কিভাবে CSS কাজ করে সেটা হচ্ছে HTML এলিমেন্টের সাথে ডিসপ্লে হয়।
ডিসপ্লে করার জন্য, কিভাবে সাজাবে, কালার, তারপর এলিমেন্টকে পজিশনিং করানোর জন্য, সবকিছুর জন্য অ্যাকচুয়ালি সিএসএস ব্যবহার হয় এবং আমার অনেক কাজকে সে সেভ করে। ঠিক আছে, এবার সরাসরি কাজে আসি। সিএসএস সিএসএস সিনট্যাক্সটা কেমন, কিভাবে সিএসএস লিখতে হয়? সিএসএস সিনট্যাক্সটা একদম সহজ। সিএসএস এর দুইটা পার্ট, সিএসএস লেখার জন্য জাস্ট দুইটা পার্ট, একটা হচ্ছে সিলেক্টর আর একটা হচ্ছে ডিক্লারেশন। সিলেক্টর সিলেক্টরটা অ্যাকচুয়ালি অবশ্যই আমি যাকে স্টাইল দেবো তাকে সিলেক্ট করতে হবে আগে, তাই না? তো সিলেক্টরটা হচ্ছে ওটাই যাকে আমি স্টাইল দিতে চাচ্ছি। এবং ডিক্লারেশনের মধ্যে প্রত্যেকটা ডিক্লারেশনে আবার দুইটা করে পার্ট আছে, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি কি? অ্যাকচুয়ালি প্রপার্টি হচ্ছে আমি যেটা স্টাইল করতে চাচ্ছি, আমি যেটা দিতে চাচ্ছি। যেমন আমি আমার একটা H1 বা প্যারাগ্রাফ বা যে কোনো কিছু আমি কালার দিতে চাচ্ছি, ওখানে কিছু ফন্টস আছে, কিছু টেক্সট আছে, ওইটার কালার দিতে চাচ্ছি। তো আমার প্রপার্টি কালার, আমি কালার দিব। এবং ভ্যালু হচ্ছে আমি কোন কালার দিতে চাচ্ছি সেটাই। এরকম অনেক কালার তো অনেক থাকবে, ইভেন প্রপার্টি অনেক অনেক প্রপার্টি আছে। সিএসএস W3 স্কুলের সিএসএস এ ক্লিক করার পর বাম পাশে যতগুলা লিঙ্ক দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে সিএসএস এর প্রপার্টি। এখন CSS2 এবং CSS3 এর মধ্যে তেমন কোনো বিস্তর ফারাক নেই। ঠিক আছে, CSS এর বেসিক সিনট্যাক্স সিলেক্টর এবং ডিক্লারেশন। ডিক্লারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি এবং একটা হচ্ছে কি ভ্যালু। এবার আসি CSS অ্যাকচুয়ালি তিন ভাবে লেখা যায়। হ্যাঁ, ভ্যালু CSS তিন ধরনের ওয়েতে লেখা যায়। একটা হচ্ছে ইনলাইন CSS, ইনলাইন স্টাইল বলা হয়। আরেকটা হচ্ছে ইন্টারনাল স্টাইল এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। ইনলাইন বলতে আমি যেই সিলেক্টরকে স্টাইল করব তার সাথেই লিখে দিব। একটু আগে আমি পি কে বলেছিলাম যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে যেই কালারটা দিয়েছিলাম ওটা হচ্ছে ইনলাইন স্টাইল। ঠিক আছে, তারপর ইন্টারনাল স্টাইল। ইন্টারনাল স্টাইলটা হচ্ছে আমি যে ওয়েবসাইটটা করছি, যে HTML ফাইলটা তৈরি করেছি, যে এখানে মার্কআপ করছি, সেখানে আমি বলেছিলাম যে হেড সে কেমন হবে সবকিছু চেক করে, সবকিছু দেখায়। সো হেডের মধ্যে আরেকটা ট্যাগের মাধ্যমে HTML এ আরো একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে স্টাইল ট্যাগ। ঠিক আছে, তার মাধ্যমে ইন্টারনালি স্টাইল দেওয়া যায়। যেমন আমি এখন ইনলাইন স্টাইলের প্রথম একটা ইনলাইন স্টাইল করছি, স্টাইল ইকুয়াল কালার রেড, এবং আমার কন্টেন্টের কালার রেড। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে ইনলাইন স্টাইল, যেটা সিলেক্টরের সাথে ইনলাইনে করা হয়। ঠিক আছে, এবং ইন্টারনাল স্টাইলটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি যে ওয়েবসাইট করছি তার হেডের মধ্যে একটা স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে স্টাইল ট্যাগ এবং এর মাধ্যমে আমি এর মধ্যে যে স্টাইলগুলো দিব সেই স্টাইলটাই হচ্ছে কি আমার ইন্টারনাল স্টাইল, আমার ওয়েবসাইটের ইন্টারনাল স্টাইল। তো আমি মনে করেন একটা স্টাইল দিচ্ছি, এখন আমি কাকে সিলেক্ট করব, আমাকে অবশ্যই কিছু না কিছু সিলেক্ট করতে হবে। আমি এখানে H1 কে সিলেক্ট করে একটা কালার দিই। নরমালি আগে দেখে নিই যে H1 এর কালার হচ্ছে ব্ল্যাক। এন্ড স্টাইলের মধ্যে প্রথমে সিলেক্টর, আমরা সিএসএস দেখেছি যে সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্টর, দেন আমার ডিক্লারেশন। ডিক্লারেশনের মধ্যে আমার দুইটা পার্ট, কালার হচ্ছে আমার প্রপার্টি এন্ড আমার ভ্যালু, অ্যাকোয়া কালার দিলাম। এখন দেখেন অ্যাকচুয়ালি সিলেক্টর কি কি আছে। HTML এর প্রত্যেকটা ট্যাগ আমরা সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি, প্রত্যেকটা ট্যাগ সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি। তবে এটা হচ্ছে কমন সিলেক্টর। কমন সিলেক্টর বলতে মনে করেন আমার ওয়েবসাইটে 10টা H1 আছে, 10টা H1। সো আমি H1 দিয়ে যখন কালার দিব 10টাই কালার পাবে, 10টাই আলাদা একই কালার পাবে, আলাদা কোনো কালার পাবে না। এটা হচ্ছে কমন সিলেক্টর। HTML এর যতটা ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগই সিলেক্টর CSS এর ক্ষেত্রে, এবং এটা হচ্ছে কমন সিলেক্টর। এখন আলাদা আলাদা দুইটা সিলেক্টর নিয়ে আসতে হবে আমাকে। আলাদা আলাদা করে ডিফাইন করতে গেলে কোন একটা পোর্শনকে, যেমন আমার এখানে H1 দুইটা আছে, H1 দুইটা, এবং আমি একটাকে স্টাইল দিছি, দুইটাই পেয়েছি, যেহেতু H1 হচ্ছে কমন সিলেক্টর। আলাদা আলাদা সিলেক্টর যদি আমি তৈরি করতে যাই তাহলে সেটা হচ্ছে HTML এর পার্ট। একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস অথবা আইডি, ক্লাস অথবা আইডি। ঠিক আছে,
ক্লাস অথবা আইডি মিনস, যদি বলতে যাই, আইডি হচ্ছে ইউনিক। আপনাদের প্রত্যেকেরই একটা ইউনিক আইডি আছে, যেটা কারোর সাথে মিলবে না। কাউকে আইডেন্টিফাই করার জন্য এই ইউনিক আইডিটা ইউজ হয়। আর ক্লাস বলতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েব এ হচ্ছে আপনারা ক্লাস ওয়েব এ, ঠিক আছে। সো ওয়েব এ দিয়ে আমি সবাইকে কল করতে পারছি, ঠিক আছে। এখন ইউনিক আইডি এবং ক্লাস কেন ইউজ করবো, কোন জায়গায় ইউজ করবো? আইডি হচ্ছে ইউনিক, যেখানে আমার ইউনিক স্টাইল বা যেটার সাথে কারো মিলবে না, তার ক্ষেত্রে আমরা আইডি ইউজ করতে পারি। এবং তার ক্ষেত্রে আবার ক্লাসও ইউজ করা যায়, নো প্রবলেম। আমরা আলাদা একটা ক্লাস নেম দিলাম, সমস্যা নেই। তো আইডি হচ্ছে ইউনিক, একটা আইডি জাস্ট একটা এলিমেন্টারি থাকতে পারবে। একই আইডি আমরা সেকেন্ড কোনো এলিমেন্টকে ইউজ করতে পারবো না, এলিমেন্টকে দিতে পারবো না। আর ক্লাস হচ্ছে মাল্টিপল ইউজ, মাল্টিপল কিছু স্টাইলের জন্য। যেমন আমার এই পেজে S1 এর কালার রেড আছে এবং তার একটা ক্লাস দিলাম রেড, ক্লাস রেড। কিভাবে লিখতে হবে? ক্লাস হচ্ছে একটা HTML এর অ্যাট্রিবিউট ক্লাস, এবং যে ভ্যালুটা দিচ্ছি এটা হচ্ছে আমার ক্লাস নেম। সো H1, প্রথম H1 এর নাম হলো রেড, আমি চাইলে রেড দিয়ে তাকে কল করতে পারি, ঠিক আছে। এনিওয়ে, এইটা হচ্ছে ক্লাস। এবং আইডি লিখতে হয় জাস্ট তাও HTML এর একটা অ্যাট্রিবিউট আইডি, এবং এভাবে লিখতে হয় যে সাপোজ যে কোনো নেম ব্ল্যাক, আইডি ব্ল্যাক। হ্যাঁ, করা হয়, একই এলিমেন্টের আইডি ক্লাস সবকিছু দিতে পারবে, নো প্রবলেম। তবে তবে একই আইডি যেমন ব্ল্যাক আমি অন্য কোনো এলিমেন্টকে দিতে পারবো না। একই ক্লাস যেমন রেড আমি অন্য অন্য কোনো এলিমেন্টকে দিতে পারবো, হ্যাঁ, ঠিক আছে। এখানে ব্ল্যাক যে আইডিটা ইউজ করলাম সেই ব্ল্যাক আইডিটা আমি অন্য কোনো এলিমেন্টের সাথে ইউজ করতে পারবো না, বিকজ আইডি হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার জন্য, ক্লাস হচ্ছে মাল্টিপল ইউজের জন্য। আমি রেড ক্লাসটা অন্য যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এখন আসি সিএসএস এ আইডি এবং ক্লাসকে কিভাবে সিলেক্ট করব। সিএসএস এ আইডি লেখার জন্য আমি এখনো কিন্তু ইন্টারনাল সিএসএস এ আছি, ঠিক আছে। সিএসএস এ আইডি লেখার জন্য আমাকে আইডি নেমের আগে হ্যাশ চিহ্নটা দিতে হয়। হ্যাশ চিহ্ন দেওয়ার পর আমার আইডি নেম দিব ব্ল্যাক, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমার সিএসএস ডিক্লারেশন। প্রথমে আমি সিলেক্টর দিলাম, তারপর হচ্ছে আমার ডিক্লারেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এরপর ক্লাস যখন লিখবো, ক্লাস লেখার জন্য আমাকে ডট তারপর ক্লাস নেম, ডট তারপর ক্লাস নেম, এটা হচ্ছে আমার ক্লাস। ক্লাসকে সিলেক্ট করলাম এবং আমার আইডিকেও সিলেক্ট করলাম। এখন সবসময় মনে রাখবেন আইডির নামে আপনারা কখনোই, আইডি বা ক্লাসের নামে কখনোই কোনো স্পেস ইউজ করা যাবে না। সাপোজ আমি এখানে দিলাম যে রেড পিঙ্ক, আমি নাম দিতে যাচ্ছি রেড পিঙ্ক, তো আমি স্পেস দিয়ে লিখলাম। এক্ষেত্রে এটা বুঝাবে, HTML বুঝবে এখানে দুইটা নাম, একই এলিমেন্টের দুইটা নাম দেওয়া হয়েছে, দুইটা ক্লাস দেওয়া হয়েছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে পিঙ্ক, দুইটাই কিন্তু আলাদা আলাদা হিসেবে কাউন্ট করবে। তো আমাকে পিঙ্ক হিসেবে এভাবেই কল করতে হবে। আমি রেড পিঙ্ক কোনো ক্লাস নেম দিতে পারবো না, স্পেস পিঙ্ক, কারণ দুইটা থেকে কি সম্পূর্ণ আলাদা, এভাবে লিখতে পারবো না। আর যদি আমাকে কোনো বড় ওয়ার্ড ইউজ করতে হয়, যেমন মাই টাইটেল, তো আমি এভাবে লিখলে সাপোজ আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনি আন্ডারস্কোর বা হাইফেন ইউজ করতে পারেন, তবে আন্ডারস্কোর ইউজ করাটা বেটার, ঠিক আছে। এনিওয়ে আমি রেড ইউজ করলাম। এবার আমি একটু আগেই একটা কালার দিয়েছি, H1 এর অ্যাকোয়া কালারটা দিয়েছিলাম। এবার একটা ক্লাসকে ক্লাস রেড ক্লাসকে আমি কালার দিই, রেড ক্লাস কালার রেড, ঠিক আছে। এখানে কি হলো, ইন্টারনাল স্টাইল H1 হচ্ছে কমন সিলেক্টর অ্যান্ড রেড হচ্ছে একটা সিঙ্গেল সিলেক্টর, যেটা শুধুমাত্র একটারই আছে। এবং আমি যখন ক্লাসকে স্টাইল দিয়েছি আমার ক্লাসের স্টাইল পেয়েছে, দ্যাট মিনস কমন সিলেক্টরের চাইতে কি ক্লাস প্রায়োরিটি বেশি, ক্লাসের প্রায়োরিটি বেশি, ঠিক আছে। এবার আইডির কথা আসি। আইডি কালার ব্ল্যাক,
একই জিনিসের ক্লাসও আছে, আইডিও আছে। এবার বলেন প্রায়োরিটি কার বেশি? ভিউটা আপনারাই দেখতে পাচ্ছেন। আইডি কে আমি কালার দিয়েছি ব্ল্যাক। আইডির সবসময় আইডির প্রায়োরিটি বেশি, কারণ আইডি ইউনিক অল টাইম। আইডি ইউনিক, আইডি প্রায়োরিটি সবসময় বেশি। এই প্রায়োরিটি ব্যাপারটা অবশ্যই বুঝতে হবে আপনাকে এখানে। এবং প্যারেন্ট চাইল্ড, এই ব্যাপারটা প্যারেন্ট চাইল্ড একটু পরে আসতেছি। বাট বাট এই যে সিএসএস এর ক্ষেত্রে প্রায়োরিটি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এবার আরো একটা প্রায়োরিটির কথা বলি। আমি উপরে সিএসএস S1 এ দিয়েছিলাম হচ্ছে কালার অ্যাকুয়া, একটু পর আবার একই সিএসএস আমি কালার চেঞ্জ করে দিলাম ইয়েলো। প্রায়োরিটি কোনটা বেশি? ইয়েলো। দ্যাট মিনস আমরা সিএসএস কে ওভাররাইড করতে পারি। প্রথমে একটা রেখেছিলাম, বাট নিচে আমার আরেকটা দরকার, লিখে ফেলতে পারি। সেক্ষেত্রে যেহেতু কমন সিলেক্টর, সেহেতু সব হয়ে যাবে, স্টাইলটা সবাই পেয়ে যাবে। বাট সিএসএস এর প্রায়োরিটি হচ্ছে সবসময় যেই সিএসএসটা সবসময় নিচে থাকবে তার প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে? কারণ এটাকে এডিট করে আমার নিচে আবার লেখা হয়েছে। সো সিএসএস কিভাবে কাজ করে? সিএসএস এর প্রায়োরিটি হচ্ছে যেই স্টাইলটা সবসময় নিচে থাকবে তার প্রায়োরিটি সবসময় বেশি। আর ক্লাস এবং আইডির ক্ষেত্রে যদি বলি, ক্লাস আইডির ক্ষেত্রে যদি বলি, আইডির প্রায়োরিটি সবসময় বেশি, ঠিক আছে? আমি ইনলাইন স্টাইলের কথা বললাম, ইন্টারনাল স্টাইলের কথা বললাম। এবার আসি এক্সটার্নাল স্টাইল। অ্যাকচুয়ালি এক্সটার্নাল স্টাইলটা হচ্ছে সিএসএসটা অ্যাকচুয়ালি আলাদা ফাইলে, আলাদা একটা ফরম্যাটে, সিএসএস ফরম্যাটে আমরা সেটাকে লিখবো। যেমন আমি আসি সিএসএস, এখানে দেখেন এক্সটার্নাল, এখানে একদম লাস্ট পয়েন্টে বলেছে যে এক্সটার্নাল স্টাইল শিট আর স্টোরড ইন সিএসএস ফাইলস, ঠিক আছে? আমার এক্সটার্নাল হচ্ছে অ্যাকচুয়ালি আলাদা একটা সিএসএস ফাইলের মাধ্যমে আমার স্টাইলকে স্টোর করা এবং সেই স্টাইলটাকে আমার এইচটিএমএল এর সাথে যুক্ত করা। সেটা কিভাবে করতে হবে? আমি আমার ফোল্ডারে, আমার প্রজেক্ট ফোল্ডারে আমি একটা ফাইল তৈরি করলাম, নেম দিলাম হচ্ছে style.css। এটার এক্সটেনশন অবশ্যই .css, style.css। এটা হচ্ছে আমার সিএসএস ফাইল। এবং সিএসএস ফাইলে যখন আমি কোন একটা সিএসএস লিখবো, যেমন আমি এখানে রেড সিএসএসটা দিলাম, কালার হচ্ছে বাট এটাকে অ্যাকচুয়ালি কালার পাবে? আমি আগের গুলা সব ডিলিট করে দিই, আমার ইন্টারনালে যা দেওয়া আছে সব ডিলিট, এবং এটা থাক। কোনো কালার পেয়েছে? পাইনি। কেন পাইনি? আমার সিএসএস এর সাথে আমার এইচটিএমএল এর লিংক করা হয়নি। এখন একটা সিএসএস ফাইলকে, এখন যে কোনো সিএসএস ফাইলকে এইচটিএমএল এর সাথে লিংক করার জন্য এইচটিএমএল এর একটা ট্যাগ আছে লিংক ট্যাগ, এবং বলেছিলাম যে এ ট্যাগের মাধ্যমে অ্যাকচুয়ালি লিংক করা যায়। এ ট্যাগটা কিন্তু ফাইল লিংকের জন্য, কোনো একটা সোর্সকে, কোনো একটা পেজকে লিংকিং করার জন্য এ ট্যাগটা ইউজ হয়। কিন্তু কোন একটা ফাইলকে আমার একটা ফাইলের সাথে লিংকিং করার জন্য এইচটিএমএল এর যে ট্যাগটা ইউজ হয় সেটা হচ্ছে লিংক ট্যাগ। তো লিংক ট্যাগের মাধ্যমে আপনি সিএসএস ফাইলকে লিংকিং করবেন। লিংক ট্যাগ লিখতে হয়, এটা একটা সিঙ্গেল ট্যাগ, LINK, লিংক সিঙ্গেল ট্যাগ। ট্যাগের মধ্যে দুই ধরনের আছে বলেছিলাম, একটা হচ্ছে ডাবল ট্যাগ, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। কিছু কিছু ট্যাগ, খুব বেশি নাই, কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল, যেমন ইমেজ আর যেমন লিংক, এর সাথে বেশি মনে হয় আর মনে পড়ে না। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এখন লিংক ট্যাগ কিসের সাথে কাজ করে? অবশ্যই লিংক ট্যাগের একটা হাইপার রেফারেন্স, ফাইলের একটা রেফারেন্স লিংক দিতে হবে, HREF, হাইপার রেফারেন্স লিংক হচ্ছে আমার ফাইল, আমি যে ফাইলটাকে লিংকিং করব সেটা অনলাইনে থাকতে পারে অথবা অফলাইনে। যেহেতু আমরা অফলাইনে কাজ করছি
স্টাইল ডট সিএসএস হচ্ছে আমার ফাইলের নাম, এবং আমি লিঙ্কিং করে দিলাম স্টাইল ডট সিএসএস। এবং একটু দেখি তো কাজ করে কিনা। কাজ করছে? আমার তো লিঙ্কিং কাজ করছে না, এই জন্যই ফাইলটা অ্যাকচুয়ালি ফাইলের সাথে আমার HTML ফাইলের, এই সিএসএস ফাইলের সাথে আমার HTML ফাইলের কি রিলেশন সেটাও আমাকে উল্লেখ করতে হবে এখানে। রিলেশনটা উল্লেখ করার জন্য REL রিলেশন ইকুয়াল এখানে লিখতে হবে স্টাইল শিট। এই ফাইলটার সাথে আমার HTML এর রিলেশন হচ্ছে স্টাইল শিট। তারপর আমি যদি এখন দেখি আমার কালার কিন্তু পেয়েছে। যে স্টাইল সিএসএস এ আমার যে স্টাইলটা অ্যাকচুয়ালি যেই সিএসএস টা দেওয়া আছে সেই আমি রেড করে দেব। ঠিক আছে, তিনটা বিষয় নিয়ে কথা বললাম। একটা হচ্ছে ইনলাইন স্টাইল, আরেকটা হচ্ছে ইন্টারনাল স্টাইল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। এবার বলেন ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল এর মধ্যে প্রায়োরিটি কার বেশি? আমি আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি। যেমন আমি আমার রেড যে ক্লাস তাকে স্টাইল দিলাম কালার হচ্ছে রেড, এবং রেড যে ক্লাস তাকে ইনলাইন একটা স্টাইল দিলাম, তার কালার হচ্ছে ইয়েলো। সবসময় ইনলাইন স্টাইলের প্রায়োরিটি বেশি, সব সময়। কারণ ইনলাইন তাকে ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া হচ্ছে, সেই ট্যাগকেই বলে দেওয়া হচ্ছে যে তোমার কালার এটা। তো সে তার ক্লাস থাকুক আইডি থাকুক যেটাই থাকুক, তার সে ইনলাইন যে স্টাইলটা দেওয়া হয়েছে সেটাই পাবে। ঠিক আছে, আচ্ছা সিএসএস এর বেসিক আইডিয়া তো আমাদের, আচ্ছা আপনারা সবাই কোড করার সময়, স্টাইল করার সময়, মার্কআপ করার সময় সবকিছু সুন্দরভাবে ক্লিন ভাবে করবেন। এক লাইনে করার চেষ্টা করবেন না, বুঝতে অসুবিধা হবে। এখন আপনার বুঝতে ভুল ধরতেও সুবিধা। এবং অবশ্যই এখানে প্রত্যেকটা স্টাইল সেমিকোলন দিয়ে শেষ হয়। প্রত্যেকটা স্টেটমেন্ট এটাকে বলতে পারেন এই সম্পূর্ণ এটুক হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা ডিক্লারেশন, এবং প্রতি ডিক্লারেশনের পরে আপনাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। উইথাউট সেমিকোলন আপনি অন্য কোনো স্টাইল দিতে পারবেন না, অন্য কোনো স্টাইল দিলে সেটা পাবে না, সেটা কাজও করবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেটমেন্ট আপনাকে সেমিকোলন দিয়ে শেষ করে আরেকটা স্টাইল লিখতে হবে। যেমন ফন্ট সাইজ 800 পিক্সেল, ব্রেড এর ফন্ট সাইজ 800 পিক্সেল। বাহ, অনেক বড়, যাক 100 পিক্সেল, ফন্ট সাইজ 100 পিক্সেল। সো আমি যদি এখন সেমিকোলনটা না দেই, মাঝখানে সেমিকোলন দিলাম না, সে পরের স্টাইলটা পাবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করার পর আপনাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। লাস্ট স্টেটমেন্ট যেটা লাস্ট স্টাইল সেটাতে সেমিকোলন না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমরা যেই স্টাইলটা করব, একটা লেআউট তৈরি করব, একটা ওয়েবসাইটের জন্য একটা লেআউট তৈরি করব। সেই লেআউট আমরা একটু তৈরি করে নিই আগেই। অবশ্যই যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে করতে গেলে আপনি যখন সরাসরি কোড করতে বসবেন, সরাসরি HTML করতে বসবেন, আপনি কিন্তু আইডিয়া শেষ করতে পারবেন না। মাথা থেকে এত এত আইডিয়া বের হবে যে বলে যে এটা এই পাশে দিলে ভালো হবে। এটা HTML এবং স্টাইল আর্ট লুক তৈরি করে নিতে হবে। আমি একটা লেআউট তৈরি করে নিই, একদম বেসিক লেআউট, যেটার মাধ্যমে আপনি সিএসএস এর ম্যাক্সিমাম কাজ আই হোপ বুঝতে পারবেন। তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করব জাস্ট এমনই। মেবি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে একটা মার্কআপ দেখানো হয়েছিল, ওইটা স্টাইল করে কি বলেন? অথবা একটা মার্কআপ আবার তৈরি করব, আজকেই মার্কআপ করব, আজকেই স্টাইল। এটা হচ্ছে আমার একটা পার্ট, দেন আমার ওয়েবসাইটের এই একটা পার্ট, দেন ওয়েবসাইটের এই একটা পার্ট। এটা হচ্ছে আমার প্রোডাক্ট, চারটা পার্ট। ওকে ফাইন। আচ্ছা
এই টাইপের একটা ওয়েবসাইট, যার একটা অবশ্যই ওয়েবসাইটের প্রতিটা ওয়েবসাইটের উপরের অংশকে হেডার বলা হয়, নিচের অংশকে ফুটার বলা হয়, এবং মাঝখানে টুকু কন্টেন্ট বলতে পারেন। তো আমার এই ওয়েবসাইটে একটা হেডার আছে, হেডারের মধ্যে একটা লোগো প্লাস ডান পাশে হচ্ছে মেনু, তারপর আমরা একটা ইমেজ নিয়ে আসতেছি, দেন তারপরে মেইন কন্টেন্ট যেই সেকশনটা, সেই সেকশন দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। লেফটের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে লেফট টপ এবং লেফট বটম। টপে আমি কিছু টেক্সট দিতে পারি, বটমে আমি কিছু ইমেজ দিয়েছি, ইমেজ কল্পনা করে দিয়েছি। ইমেজ গুলা লিঙ্কিং হবে বিভিন্ন সোর্সফুল লিঙ্ক, ঠিক আছে। এন্ড রাইটে হচ্ছে একটা সাইড বার, দেন এরপর নিচে একদম ফুটারে হচ্ছে একটা কপিরাইট টেক্সট। এবং এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আমার গ্রিড বেস, কলাম বেস, একটা উইড বেস ওয়েবসাইট হবে, ঠিক আছে। তো দুই ধরনের ওয়েবসাইট, একটা ফুল উইড হয়, আবার একটা উইড সহ হয়। তো এটা হচ্ছে উইড সহ। তো এটা মার্কআপ শুরু করি আমরা। আমাদের HTML, দেন HTML প্রথমেই আমি যেটা করবো সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটকে, যেহেতু আমরা একটা উইড বেস ওয়েবসাইট করছি, সম্পূর্ণ ওয়েবসাইটকে একটা ডিভের মধ্যে নিব, যাতে আমি তাকে একটা উইড দিতে পারি, সম্পূর্ণ ওয়েবসাইটকে এক জায়গায় উইড। অ্যাকচুয়ালি সেটা করবো হচ্ছে যেভাবে সহজ হয়, আমার স্টাইলের ক্ষেত্রেও আমি যাতে সহজ করতে পারি, ওভাবে চিন্তা করবো। এখন আমি যদি সাপোজ আমি যদি এখন প্রথমে এডিভ, দেন এডিভ, দেন এডিভ, দেন এডিভ, এভাবে যদি ডিভ গুলো নিয়ে থাকি, তাহলে আমার প্রত্যেকটা ডিভে কিন্তু উইডটা ইউজ করতে হবে, উইড এত পিক্সেল আমাকে সেন্টার করার জন্য। বাট আমি যদি সুন্দর করে করে যে সবগুলাকে আগে একটা ডিভ করে ফেলি, দেন তার মধ্যে আবার চারটা যদি ভাগ করি, তাহলে কি হবে, আমার ক্ষেত্রে স্টাইল করতেও সুবিধা, সবকিছু একদম পার্ট বাই পার্ট আমরা ভাগ করতে একদম সুবিধা হবে, অনেক সুবিধা হবে, ঠিক আছে। এনিওয়ে আমরা একটা ডিভ নিলাম, ডিভের নাম দিলাম প্লাস, এবং তার নাম দিলাম হচ্ছে ক্যানভাস। আমি ড্রয়িং করতে নেমেছি ক্যানভাস। দেন আমার ক্যানভাসের চারটা পার্ট আছে, 1 2 3 4, রো ওয়াইজ। এন্ড রো ওয়াইজ ভাগ করছে এই জন্য, প্রত্যেকটা আমি যে ক্যানভাসটা নিলাম তার মধ্যে চারটা পার্ট আলাদা আলাদা করে একটার পর একটাই থাকবে নিচে নিচে, হ্যাঁ। রো, প্রথমে আমি রো কে কল্পনা করব, রো, দেন রো, চারটা রো, এই পুরোটা মিলে একটা রো, এই পুরোটা মিলে একটা রো, এই পুরোটা মিলে একটা রো, এবং এটা একটা রো, ঠিক আছে, চারটা রো। তো ডিভ ক্লাস, হ্যাঁ, মেইন ডিভের, এনিওয়ে আমার কয়টা রো আছে, চারটা রো, আমি চারটা রো ভাগ নিয়ে নিলাম, নাম দিলাম রো 1, রো 2, রো 3 আপাতত। অ্যাকচুয়ালি এগুলোর নামগুলো হচ্ছে পোর্শন ওয়াইজ, হেডার, স্লাইডার, কন্টেন্ট, ফুটার, এইভাবে নাম দেওয়াটা উচিত, আমি বোঝার সুবিধার্থে। এই ডিভ যেই কাজ করে, সেকশন সেম কাজ করে। সেকশনের জন্য জাস্ট লিখে দিতে হয় সেকশন, এন্ড তার ক্লাসও থাকবে, তার আইডিও থাকবে, নো প্রবলেম, ক্যানভাস, ঠিক আছে। এইভাবে সেকশনটা, অ্যাকচুয়ালি সেকশনটা কাজ করে, প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করার জন্য এইভাবে আপনি সেকশন হিসেবে নিতে পারেন। আমি যেগুলো ডিভ নিয়েছি সেগুলোকে সেকশন হিসেবেও নেওয়া যেতে পারে। এটা জাস্ট HTML5, এটা HTML4, বাট তেমন কোনো পার্থক্য নেই, সব এর নেচার, সেকশনের যে সেকশন, এর নেচার একই, সেকশন এবং ডিভের নেচার একই। আমরা ডিভ করছি এই জন্যই, অনেকগুলো ব্রাউজার যেগুলো HTML5 এখনো সাপোর্ট করে না, আমরা HTML4 এ এখনো ওয়েবসাইট করছি এবং করবো। যাই হোক, আমাদের রো 1 এ দুইটা পার্ট আছে, রো 1 এ দুইটা পার্ট আছে, রো 1 এ দুইটা পার্ট, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে মেনু। সো আমি রো 1 এ দুইটা ডিভ নিব, ক্লাস নেম দিলাম লোগো, এবং সেকেন্ড ডিভ এর নাম হচ্ছে কি, মেনু, ঠিক আছে। যেমন লোগোতেও একটা স্টাইল হবে, মেনুতে আরেকটা স্টাইল হবে। এর পরের রো, আমি ফার্স্ট রো এর কাজ শেষ করলাম, দেন সেকেন্ড রো, সেকেন্ড রোতে যেটা আছে, আমার একটা ডিভ ক্লাস, আমি নিতে পারি স্লাইডার, যদিও বা আমি বলেছিলাম যে সেকেন্ড রোতে শুধুমাত্র একটা ইমেজ থাকবে আর কিছুই না, সুতরাং আমাদেরকে আলাদা ডিভ নিতে হচ্ছে না, আমরা সরাসরি ইমেজকেও কল করতে পারি। সেকেন্ড রো একটা ডিভ তো অলরেডি আছে, রো 2 নামে, তাই না।
ঠিক আছে, আমরা একটা ইমেজ নিয়ে আসি এবং ইমেজ করব একটু পর LT and ইমেজটা আপাতত ব্ল্যাঙ্ক থাক, পরে কল করছি। এরপর থার্ড রোতে আমার দুইটা পার্ট। অ্যাকচুয়ালি আমি থার্ড রো এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত হিসেব করেছি। কেন হিসেব করেছি? কারণ এই সেকশনটুকু যদি আমি খেয়াল করি যে এই সেকশনটা হচ্ছে আমার সাইড বারের পর সম্পূর্ণ এটা সহ, তো আমরা এটাকে এর সাথেই কাউন্ট করতে পারি পরের সেকশনটাকে। সো এই দুইটা মিলে একটা সেকশন এখন আপাতত, দেন এটা একটা সেকশন এবং এই পুরো দুইটা মিলে একটা সেকশন। তো এটা হচ্ছে থার্ড রো। থার্ড রোতে আমি প্রথমে একটা ডিভ করলাম, ক্লাস নেম দিলাম কন্টেন্ট, এন্ড কন্টেন্টের মধ্যে আমার দুইটা পার্ট, একটা হচ্ছে মেইন কন্টেন্ট দেন সাইড বার, আমি তাও দিলাম ক্লাস মেইন কন্টেন্ট অথবা লেফট কন্টেন্ট লেফট, আরটা দিলাম কন্টেন্ট রাইট যেটা সাইড বার। কন্টেন্ট লেফটে আবার দুইটা পার্ট, উপরের একটা পার্ট নিচের একটা পার্ট, তাই না? উপরের এবং নিচে। সো আমি কন্টেন্ট লেফটে দুইটা পার্ট করে নিই, ক্লাস তার নাম দিলাম টপ এন্ড বটম। আচ্ছা, আমি কোথাও কোনো কন্টেন্ট দিই নাই, লগোতে একটা কন্টেন্ট দেই H1, ঠিক আছে, H1 লগো। এবং লগো সবসময় দেখবেন লিঙ্কিং করা হোম পেজের সাথে, যে কোনো ওয়েবসাইটের লগো হচ্ছে তাদের হোম পেজের সাথে, তাদের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা। তো আমি একটা লিঙ্কিং করে দেই আমার লগোকে, এটা হচ্ছে আমার লগো এন্ড লিঙ্কিং হবে কার সাথে, আপাতত ড্যাট রেখে দেই। মেনু মেনু অনেকভাবে তৈরি হয়, সরাসরি এ অথবা সরাসরি ইউএলএলআই। অ্যাকচুয়ালি মেনু হচ্ছে লিঙ্কিং করা, নেভিগেশন, একটা পেজের সাথে আরেকটা পেজের সাথে লিঙ্কিং করার জন্য এই মেনুটা অ্যাকচুয়ালি ইউজ হয়। সো মেনুর মেইন থিং যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ মেনুতে ইউজ করাই লাগবে। তো এখন মেনুকে সাজানোর জন্য যেভাবে সুবিধা হয়, এখন অনেকেই অনেক রকমের মেনু তৈরি করে, যেমন ব্র্যাকেটস এর যে মেনুটা আমরা গত ক্লাসে হচ্ছে ফায়ারবাগ ইনস্টল করেছিলাম। ফায়ারবাগ, এই যে এখন ফায়ারবাগ কেন ইউজ হবে, কোন একটা ওয়েবসাইটের স্টাইল বা মার্কআপ দেখার জন্য অ্যাকচুয়ালি ফায়ারবাগ ইউজ হয়। যেমন ব্র্যাকেটস এর এই মেনুটা কিভাবে তৈরি করছে, মার্কআপটা কেমনে করছে, কিভাবে করছে আমরা দেখতে চাচ্ছি। রাইট বাটন ক্লিক করে মেনুর উপরে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, দেন ফায়ারবাগে ক্লিক করেন। এরপর দেখবেন যে একটা ডিপ এখানে শো করছে, ন্যাপ লিঙ্কস। আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম, চারটা এ আছে এখানে, চারটা এ আছে, সবগুলা আলাদা আলাদা করে এ করছে এবং এ কে ফ্লোট লেফটিং করে সাইজ করছে। আর এই মেনুটার যদি কথা বলি তাহলে এটা কিভাবে করছে, এটা করছে হচ্ছে পুরাটা একটা হচ্ছে ইউএলএলআই, একটা আনঅর্ডার লিস্ট, দেন প্রত্যেকটার একটা আলাদা আলাদা করে এলআই আছে। তো আমরা অ্যাকচুয়ালি মেনুর জন্য বেস্ট ওয়েটা কোনটা, বেস্ট ওয়ে হচ্ছে ইউএলএলআই করে করা আনঅর্ডার্ড লিস্ট। মেনুটা হচ্ছে কি একটা লিস্ট, তাকে আমরা যেভাবে ইচ্ছা সিএসএস এর মাধ্যমে সাজাতে পারি, আগে তো লিস্টিংটা করতে হবে। তো আমি ইউএল করলাম আনঅর্ডার্ড লিস্ট, দেন এলআই, ইউএল উইথাউট এলআই কাজ করবে না, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এটার নাম হচ্ছে লিস্ট আইটেম, ওই অর্ডার লিস্টের লিস্ট আইটেম। দেন এ আমি দিলাম হোম অ্যাবাউট, ঠিক আছে। আমার মেনু তৈরি করলাম, এখানে ইমেজ এন্ড কন্টেন্টের বেলায় এটা টপ, নিচেরটা বটম। টপে আমার একটা কন্টেন্ট থাকবে H1 ওয়েলকাম টু আওয়ার সাইট, দেন একটা প্যারাগ্রাফ থাকবে P, বটমে কি থাকবে বলেছিলাম, বটমে আমার তিনটা ইমেজ থাকবে এবং বলেছিলাম হচ্ছে তিনটা ইমেজ লিঙ্কিং করা থাকবে। এখন এখানে দেখেন স্টাইলটা আমরা শুধুমাত্র এ দিয়েও করতে পারি, যেহেতু ইমেজ লিঙ্কিং করা থাকবে দ্যাট মিনস এর মধ্যেই ইমেজটা আসবে, তো আমরা শুধুমাত্র এ দিয়ে করতে পারি।
অথবা আবার করতে পারি হচ্ছে ইউএলএলআই এর মাধ্যমে, ইউএলএলআই দেন এ। কিসের জন্য? এখন স্টাইলের সুবিধার জন্য আপনি যেটা করতে চান। তো আমরা স্টাইলের সুবিধার জন্য বা এটার জন্যই হোক, আমরা সরাসরি এটা এ দিয়ে করি, উপরেরটা ইউএলএলআই দিয়ে করলাম এ, দেন তার মধ্যে আসবে হচ্ছে ইমেজ। ইমেজ ইমেজ অবশ্যই সোর্স এবং এলটি তিনটা দিলাম, সোর্স আপাতত খালি। দেন কন্টেন্ট রাইট, এই অংশে আমরা কুইক লিংক এই টাইপের একটা মেনু তৈরি করে দিই। কুইক S4 এন্ড লিখলাম হচ্ছে কুইক লিংকস এন্ড তার মধ্যে UL li a। আপাতত এইটুকু, yes। দেন রো 4, আমার রো 4 এ আছে হচ্ছে জাস্ট ফুটার, একটা কপিরাইট টেক্সট আসবে। তো আমি একটা প্যারাগ্রাফ দিলাম, দেন কপিরাইট, ওকে। এটা হচ্ছে কি আমার HTML মার্কআপ। আমার ওয়েবসাইট, আমি একটা ইমেজ নিয়ে আসি, স্লাইডার বা এনিওয়ে আমার ইমেজটা স্লাইডারের জায়গায় কল করে দিই, এই জায়গায় img ফোল্ডার, দেন স্লাইডার জেপিজি। সেভ ইমেজ আমরা এই জায়গায়ও ইউজ করি, কি বলেন? যদিও বড় ইমেজ, অনেক বড়, তারপরও ইউজ করি। স্লাইডারের ইমেজের সাইজ কত এখানে শো করছে না। ইমেজের উইডথ এবং হাইট প্রায় 1600 পিক্সেল উইডথ, 900 পিক্সেল হাইট। তো অনেক বড় একটা ইমেজ, অনেক বড় এখানে। এনিওয়ে এটা হচ্ছে আমার সিম্পল একটা মার্কআপ। দেন মার্কআপ দেখেন যে প্রত্যেকটা HTML ট্যাগের এজ একটা মার্জিন, হলুদ অংশটুকু হচ্ছে মার্জিন। দেন এই যে ভায়োলেট পার্পল কালার যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে প্যাডিং। হলুদ অংশটুকু মার্জিন, সিএসএস এর মার্জিন। সিএসএস এর একটা মার্জিন প্রপার্টি আছে এবং প্যাডিং প্রপার্টি আছে, মার্জিন এবং প্যাডিং। এবং বডিতে দেখেন একটা ডিফল্ট মার্জিন চারপাশে আছে, ঠিক আছে। এখন আমাকে রিসেট করে নিতে হবে আমার সিএসএস। আমি এখন স্টাইল শুরু করছি। সর্বপ্রথম আমি যে কাজটা করব, আমার HTML এর যেই ট্যাগগুলো আছে প্রত্যেকটা ট্যাগকে রিসেট করে নিব। স্টার, এটা হচ্ছে সর্বজনীন রিসেট কোড। স্টারে লিখবো হচ্ছে মার্জিং 0। মার্জিং হচ্ছে একটা প্রপার্টি, মার্জিং হচ্ছে কি একটা প্রপার্টি, প্রত্যেকটা HTML ট্যাগের মার্জিন 0 হয়ে যাবে। এবং প্যাডিং, যদি প্যাডিং থেকে থাকে প্রত্যেকটা HTML ট্যাগের প্যাডিং 0 হয়ে যাবে। মার্জিং হচ্ছে একটা প্রপার্টি, প্যাডিংও একটা প্রপার্টি। সিএসএস, আমি সিএসএস শুরু করলাম। এরপর দেখেন আমি যখন রিফ্রেশ করছি প্রত্যেকটা ট্যাগের মার্জিং এবং প্যাডিং 0 হয়ে এখন জাস্ট নান অবস্থায় আছে। এখন আমি স্টাইল শুরু করতে পারি, ঠিক আছে। এখন আমি স্টাইল শুরু করতে পারছি। ফার্স্ট ডিপ, আমি যে ক্লাস আমার একটা ক্যানভাস নিয়েছিলাম যাতে আমি ক্যানভাসের একটা উইডথ দিতে পারি। আমি এখানে বলেছি যে আমার ওয়েবসাইটের উইডথ একটা আদর্শ উইডথ দিয়ে দিই, কত হতে পারে? 960 পিক্সেল, ঠিক আছে। একটা ওয়েবসাইটের আদর্শ উইডথ 960 পিক্সেল, এখন 970, এটা স্ক্রিন ব্যাদে হয়, ঠিক আছে, ডিসপ্লে। তো আমার এই ওয়েবসাইটের উইডথ হবে 960 পিক্সেল। তো আমি আমার HTML এ একটা ক্যানভাস নিয়েছিলাম যাকে আমি সেন্টার করার জন্য নিয়েছি, যার উইডথ দিব ক্যানভাস। আমি ক্লাসটা নিয়ে নিলাম ডট ক্যানভাস। ডিক্লারেশনে লিখব আমার ওয়েবসাইটে উইডথ হবে, উইডথ একটা প্রপার্টি, সিএসএস এর একটা প্রপার্টি হচ্ছে উইডথ। সে কিভাবে ভ্যালুটা কাউন্ট করে? ভ্যালুটা অনেকভাবে কাউন্ট করে। ভ্যালুটা কাউন্ট করে হচ্ছে পিক্সেল, পয়েন্ট, সেন্টিমিটার এবং পার্সেন্টেজ, ঠিক আছে। ভ্যালু কাউন্ট করে পিক্সেল, পিটি,
সেন্টিমিটার এবং পার্সেন্টেজ। আমি পার্সেন্টেজ আকারে বলেছিলাম যে একটা ওয়েবসাইট ফুল স্ক্রিন হতে পারে, সেক্ষেত্রে আমি উইথ 100% দিয়ে দিতে পারি। 100% মিনস আমার ডিসপ্লে যত স্ক্রিন যত সাইজের যে রেজুলেশন তত রেজুলেশন পাবে উইথটা। তো এখন আমরা এখান থেকে কোনটা ইউজ করব? অ্যাকচুয়ালি মোস্ট ইউজ পিক্সেল। কেন পিক্সেল ইউজ করব? কারণ স্ক্রিন হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি, তাই না? প্রতিটা পয়েন্ট এখানে আপনি কাছে আসলে বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো এই পয়েন্ট অনুযায়ী পয়েন্ট গুলাকে পিক্সেল বলা হয়। সো পিক্সেল দিয়ে আমরা পরিমাপ করি। তো আমি আমার ওয়েবসাইটের একটা উইড দিয়ে দেই, তার উইড হচ্ছে 960 পিক্সেল। এটা হচ্ছে কি একটা উইড। এবার একটু সিএসএস এ আসি, যে অ্যাকচুয়ালি এখানে সরাসরি কোন রকমের ইমেজটা কি তারপরও বাইরে আছে। কেন অ্যাকচুয়ালি বাইরে আছে? বাইরে আছে এই জন্য ইমেজটার সাইজ ইন্ডিভিজুয়ালি ইমেজটার উইড অনেক বেশি, ঠিক আছে? সো আমরা যদি সব ইমেজের কথা বলি, আমি ওয়েবসাইটের প্রত্যেকটা ইমেজের জন্য একটা স্টাইল দিয়ে দিই। তো কমন কমন সিলেক্টর হচ্ছে কি আইএমজি ইমেজ সিলেক্ট করার জন্য, এবং তাকে বললাম ম্যাক্সিমাম উইড 100%। ম্যাক্স উইড হচ্ছে একটা প্রপার্টি, ম্যাক্স উইড ম্যাক্সিমাম উইড, ঠিক আছে? 100%। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম উইডটা কিভাবে কাজ করে? আমি যাকে ম্যাক্সিমাম উইড দিলাম সে তার প্যারেন্টের উইডকে কাউন্ট করবে, এবং সে তার প্যারেন্টের উইড যদি বলে 100 পিক্সেল 100 পিক্সেল, তো সেই তার প্যারেন্টের উইডের সমান হতে পারবে, এর চাইতে বেশি যেতে পারবে না। এটা হচ্ছে ম্যাক্সিমাম উইড। আবার আমি যদি কাউকে মিনিমাম উইড দেই, সাপোজ মিনিমাম উইড সাপোজ আমার প্যারেন্টের মিনিমাম উইড 960 পিক্সেল প্যারেন্ট, সেক্ষেত্রে আমার কন্টেন্ট যদি 960 পিক্সেলের বেশিও হয়, আমার প্যারেন্ট কিন্তু অটোমেটিকলি উইড বাড়াই ফেলবে, যেটা কন্টেন্ট সাইজ। এটা আরো পরে বুঝবেন। এবার সেন্টারিং এর বিষয় বলি। কোন একটা এলিমেন্টকে সেন্টার করার জন্য, ট্রিপস এন্ড ট্রিক্স, কোন একটা এলিমেন্টকে সেন্টার করার জন্য অনেকগুলো ওয়ে আছে। অনেকগুলো ওয়ের মধ্যে ফার্স্ট ওয়ে, যদি কোনো একটা এলিমেন্টের উইড দেওয়া থাকে, যেমন ক্যানভাস, আমি ক্যানভাসকে সেন্টার করতে হবে, আমার ওয়েবসাইটটাকে সেন্টার করতে হবে। যদি কোনো এলিমেন্টের উইড দেওয়া থাকে, তাকে সেন্টার করার জন্য মার্জিন ইউজ করতে হবে। যেমন ড্রয়িং এর বেলায় যদি বলি, অথবা ছোটবেলার লেখালেখির বেলায় আমরা মাঝখানে কোনো কিছু করার জন্য চারপাশে মার্জিন করে নিই, তাই না? তো মার্জিন করে নিই। তো এখানেও বিষয়টা এরকম, মার্জিন করে নিতে হবে। এখন মার্জিন বিষয়টা কিরকম? আমি যদি সরাসরি এখানে লিখি, যে একটু লিখি মার্জিন 100 পিক্সেল সেভ, দেন আমার এই পোর্শনটা দেখি মার্জিন 100 পিক্সেল। দেখেন 100 পিক্সেল মিনস সে চারপাশে 100 পিক্সেল মার্জিন করে নিয়েছে চারপাশে। কিন্তু এটা এটা একদম সলিড ওয়ে না সেন্টার করার জন্য। আমরা স্ক্রিন সাইজও জানবো না, কে কোন কম্পিউটারে কত স্ক্রিন সাইজে দেখতেছে, আমরা এটা জানবো না। তো আমরা একটা সেন্টার করার জন্য একটা ভ্যালু ইউজ করতে পারি, মার্জিন 0 এন্ড অটো। অ্যাকচুয়ালি মার্জিন 0 অটো মিনস কি? এখানে মার্জিনের আবার চারটা প্যারামিটার, চারটা প্রপার্টি আছে। মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, ঠিক আছে? তো মার্জিন 0 মিনস টপ বটম, আর মার্জিন অটো মিনস লেফট রাইট। এখন আমার টপ বটমে মার্জিন দরকার নাই, সেজন্য আমি 0 দিয়ে দিচ্ছি। লেফট রাইট বলতে আমার যত বড় স্ক্রিনে শো করুক, সে লেফট রাইটে মার্জিন কাউন্ট করে ঠিক সেন্টার চলে আসবে। মার্জিন লেফট রাইটে অটো দিয়েছে যাতে সে অটোমেটিকলি সেন্টার্ড হয়, আমার ওয়েবসাইটে যাতে সেন্টার্ড হয়। এখন কিন্তু সেন্টার্ড, ঠিক আছে? এখন সেন্টার্ড আছে এবং টপ এবং বটমে কোনো মার্জিন নাই। এটা হচ্ছে একটা ওয়ে সেন্টারিং করার জন্য। আবার কোনো টেক্সট, যেমন এখানে কিছু টেক্সট আছে, কোনো টেক্সটকে সেন্টার করার জন্য একটা প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন। আমি যদি ক্যানভাসকে টেক্সট অ্যালাইন দিয়ে দিই, তাহলে ক্যানভাসের মধ্যে যতগুলা প্রপার্টি আছে, যতগুলা টেক্সট আছে, যতগুলা কিছু আছে, সবকিছু সেন্টার্ড হয়ে যায়।
অ্যাকচুয়ালি মূল ডিভটাকে যদি সেন্টার্ড করা হয় সেটা পুরোটাই ওয়েবসাইটটাই পুরোটা সেন্টার্ড ওয়েবসাইট হয়ে যাবে, সেন্টার্ড বেস। এনিওয়ে, এবার সিএসএস এর কিছু প্রপার্টি লিকার সিস্টেমটা বলি। যেমন মার্জিন, মার্জিন জিরো অটো, এটা এভাবেও লেখা যায় মার্জিন লেফট রাইট অটো, লেফট অটো, রাইট অটো। তারপর আবার মার্জিন টপ জিরো, মার্জিন বটম জিরো। এখন সবগুলোর আলাদা আলাদা প্রপার্টি আছে। মার্জিন বটম, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট। আমি একটু দ্রুত করেছি। টপ, বটম, লেফট, রাইট এভাবেও লেখা যায়। আবার প্রত্যেকটাকে একসাথেও লেখা যায়। মার্জিন জিরো 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 জিরো, এটা কিরকম কাজ করে? এটা হচ্ছে ক্লক ওয়াইজ। এটা অবশ্যই এই কনফিউশনটা দূর করবেন। ক্লক ওয়াইজ কাউন্ট হয়, জিরো 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 জিরো। আমি যদি এইভাবে ধরি, জিরো 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 জিরো, ফার্স্ট টপ, দেন ক্লকওয়াইজ রাইট, দেন বটম, দেন লেফট। ঠিক আছে, ক্লকওয়াইজ এই কাউন্টটা হয়। তো এই চারটা জিরোর মধ্যে প্রথমটা হচ্ছে টপ, দেন রাইট, দেন বটম, দেন লেফট। ঠিক আছে, যদি একসাথে কাজ করতে চান অবশ্যই একসাথে কাজ করা লাগবে অনেক কিছু। তো এখানে আবার এভাবেও লেখা যায় দুইটা ওয়েতে, মানে দুইটা প্যারামিটার দিই, ভ্যালুর মধ্যে দুইটা প্যারামিটার। তো এই দুইটা প্যারামিটার মধ্যে ফার্স্ট প্যারামিটার হচ্ছে টপ বটম, লাস্ট প্যারামিটার হচ্ছে লেফট রাইট। ঠিক আছে, এবার এবার মার্জিন জিরো অটো করলাম। দেন এবার আমি সাজাই যে আমার রো ওয়ান একটা ক্লাস, রো ওয়ান এটা আপাতত নিয়ে রাখলাম কোন রকমের, অথবা স্টাইল দিচ্ছি, একটা স্টাইল দিই। ব্যাকগ্রাউন্ড কালার বোঝার সুবিধার্থে আমি রেড কালার দিলাম। রো ওয়ান কে এখন ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়েছি, রো ওয়ান। দেন এখন দেখেন আমার একটা লগো ক্লাস আছে, তারপর একটা ক্লাস আছে হচ্ছে মেনু, এবং আমার ডিজাইন অনুযায়ী আমার লোগোটা হচ্ছে লেফট এবং মেনুটা হচ্ছে রাইট। ঠিক আছে, সো আমি আমার লোগোকে ফ্লোটিং করলাম, ফ্লোট ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট। পজিশনিং, এটা হচ্ছে পজিশনিং এর একটা অংশ। আমি কি করলাম, ফ্লোট লেফট করলাম, রাইট করলাম, এবং আমি কিন্তু রো ওয়ানের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এখনো কিন্তু আমি রিফ্রেশ করিনি। রো ওয়ানের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি রাইট, এন্ড তার মধ্যে দুইটা কন্টেন্ট, দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে লগো এবং একটা হচ্ছে মেনু। এখন তার আগে আমি একটু বলি যে প্যারেন্ট চাইল্ডের বিষয়ে। এখানে প্রত্যেকটা কন্টেন্টের প্যারেন্ট হচ্ছে HTML। বিষয়টা এরকম যে বিষয়টা এমন যে মনে করেন আমি কোনো একটা ট্যাগ লিখছি, আমি একটা কোনো ট্যাগ লিখছি, সাপোজ ইউএল লিখেছিলাম। ইউএল এর মধ্যে কি আছে, এলআই, 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 এলআই। এখন আমি যদি বলি এলআই এর প্যারেন্ট কি, ইউএল, সো ইউএল এর প্যারেন্ট ইউএল এর উপরে যেটা আছে। ঠিক আছে, আবার ইউএল এর চাইল্ড এলআই, এলআই এর চাইল্ড এলআই এর মধ্যে যে এটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ডের বিষয়, সব ক্ষেত্রে এটাই হবে। এবং এখন আমি একটু কথা বলি, আমি কি করেছি, রো ওয়ান এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডটা এখন এভাবে শো করছে। তারপর যেটা করেছি সেটা হচ্ছে আমি ফ্লোটিং করেছি, লগোকে লেফট এবং মেনুকে রাইট। ফ্লোটিং করার আগে কি অবস্থায় ছিল, প্রত্যেকটা ডিভ 100%, তাদের 100% উইড, প্যারেন্টের সমান উইড নিয়ে দখল করে বসে থাকে। যেমন ফ্লোটিং করার আগে ছিল লোগো 100%, মেনু 100%। এখন ফ্লোটিং করার পর আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে কি হলো, সাথে সাথে যেটা হলো সেটা হচ্ছে লোগো তার যতটুকু কন্টেন্ট আছে ঠিক ততটুকু কন্টেন্টের সাইজ উইড নিয়ে লেফট থেকে শুরু হয়েছে, এবং মেনু সেম, যতটুকু কন্টেন্ট আছে তার সেই সাইজ নিয়ে রাইট থেকে শুরু হয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কই গেল, ব্যাকগ্রাউন্ড তো আমি তার প্যারেন্টকে দিয়েছি, প্যারেন্ট তো পুরোটাই পাওয়ার কথা। এটার একটাই কারণ, সেটা হচ্ছে কোনো একটা কন্টেন্টের তার মধ্যে দুইটা এলিমেন্টকে যদি ফ্লোটিং করা হয়
লেফট রাইট অথবা ফ্লোট লেফট ফ্লোট রাইট দুইটা যদি একসাথে করা হয় তাহলে তার প্যারেন্ট ডিপ যে আছে রো 1 প্যারেন্ট ডিপ যে তার হাইট শূন্য হয়ে যায়। এখন দেখেন লোগো হচ্ছে এইটুকু পর্যন্ত এবং মেনু হচ্ছে ওইটুকু পর্যন্ত, মাঝখানে পুরো জায়গাটাই খালি। সেই জায়গায় অ্যাকচুয়ালি নিচের অংশটুকু সেই জায়গায় চলে যাওয়ার কথা, কিন্তু যায় নাই কারণ ইমেজটা এই জায়গার মধ্যে যাওয়ার সম্ভাবনা নাই, সাইজ বেশি। ঠিক আছে, ইমেজের সাইজ বেশি বলে ওই জায়গায় হয় নাই। যদি এই এই পোর্শনে পরে কোনো যদি মার্ক কোনো টেক্সট বা কোনো কিছু মার্কআপ থাকতো, যেমন আমি এখানে আরেকটা জাস্ট এমনি দিলাম লরেন, আমি জাস্ট একটা টেক্সট দিলাম, দেখেন ওই টেক্সটটা কিন্তু মাঝখানে চলে গিয়েছে, লগো লগো এবং মেনুর মাঝখানে। এটা হচ্ছে যখন কোনো একটা এলিমেন্টকে ফ্লোটিং করা হয় লেফট এবং রাইট, তখন তার প্যারেন্ট ডিপ শূন্য হয়ে যায়, তার প্যারেন্ট ডিপের হাইট শূন্য হয়ে যায়, যার কারণে অ্যাকচুয়ালি মাঝখানের অংশটুকু সম্পূর্ণ নিচের অংশটুকু ওভারফ্লো হয়, নিজের এই ডিপের মধ্যে ওভারফ্লো হবে, বিকজ এই ডিপের হাইট নাই। তো এই ডিপের হাইট নাই, এর ব্যাপারটা এরকম, হাইট 0। আবার তার মধ্যে আবার দুইটা ডিপ আছে, একটার হাইট আছে এবং একটু উইড আছে, এবং আরেকটার হাইট আছে এবং উইড আছে, কিন্তু মাঝখানের এই জায়গাটুকু সম্পূর্ণ খালি। তো নিচের অংশটুকু যেটা থাকে সেটা যদি টেক্সট হয় বা ছোট ইমেজ হয় তাহলে সে এই জায়গাটা দখল করে বসে, কারণ আমরা ফ্লোটিং করেছি একটা ডিপকে ফ্লোটিং করা মানে পরের ডিপটাকে লেফট থেকে শুরু হবে। ঠিক আছে, সো আমরা ফ্লোটিং করেছি, সেই পরের ডিপটা লেফটে চলে আসছে এই জায়গায়। তো এখন এটাকে দূর করার জন্য আমাকে যেটা পাইতে হবে সেটা হচ্ছে হাইট। কার হাইট? প্যারেন্টের হাইট যদি এতটুকু যদি প্যারেন্টের হাইট থাকতো সে কিন্তু এর উপরে যাইতে পারতো না। ঠিক আছে, সো এখন শর্টকাট একদম সহজ ওয়েতে যদি কোনো একটা ডিভের মধ্যে তার কন্টেন্ট দুইটাকে ফ্লোট লেফট এবং রাইট করা হয় তাহলে প্যারেন্ট ডিভকে ওভারফ্লো হিডেন করতে হবে। ওভারফ্লো মিন্স তার উপর যাতে অন্য কিছু এসে না পড়ে। ওভারফ্লো হিডেন করলেই সে তার হাইট পেয়ে যাবে, যেমন রো হাইট পেয়ে গেছে অলরেডি, এতক্ষণ শো করছিল না, আমি এখানে একটা ভুল করে দিলাম যাতে কাজ না করে। এতক্ষণ কি রো 1 কোনো হাইলাইট হচ্ছে না, কিছুই নাই, আমি যখন একটা ওভারফ্লো হিডেন দিলাম তখনই কিন্তু রো 1 শো করছে এবং আমার ব্যাকগ্রাউন্ড শো করছে। সো এটা হচ্ছে ফ্লোটিং এর ব্যাপার। তবে ওভারফ্লো হিডেন আমরা সবসময় ইউজ করব না, সেটাও একটা সমস্যা। ওভারফ্লো হিডেন যদি ইউজ করি তাহলে তো যেখানে আমার ওভারফ্লো দরকার, যেখানে আমার একটা ডিপের পর আরেকটা ডিপ দরকার, সেখানে ওই ডিপটা আসবে না। যেমন যদি শর্টকাটলি বলি, এই ডিপটা হচ্ছে এতটুকু, মেনুটা যতটুকু কালো গ্রে অংশটুকু যেটা দেখতে পাচ্ছেন, এই মেনুটা ইউএল এই ডিপটা, ঠিক আছে, শুধুমাত্র এই ডিপ। বাট আমি যখন এটাতে ক্লিক করছি আরেকটা ডিপের উপর ওভারফ্লো হচ্ছে, তাই না? এই ডিপের উপর ওভারফ্লো হচ্ছে, সো কিন্তু এই ডিপটা এর মধ্যেই আছে। এই যে ওভারফ্লো সিস্টেমটা, আমি যদি এই মূল ডিপটাকে ওভারফ্লো হিডেন করতাম এই ডিপটা শো হইতো না, বাট এখানে শো হবে বিকজ এটা ওভাবে করা না, এটা অন্য ওয়েতে করা, এই মেনুটা অন্য ওয়েতে করা। সাপোজ আমি একটু দেখে দিই, তারপরেও দেখি অ্যাকচুয়ালি আমি এদের সাইটে ওভারফ্লো হিডেন ইউজ করলাম, তারপরে কিন্তু এই ডিপটা শো করছে বিকজ এই ডিপটা অ্যাকচুয়ালি ওভাবে করা না। ঠিক আছে, অথবা সেই মেনুর প্যারেন্টকে আমরা ওভারফ্লো করব না। ঠিক আছে, সেই মেনুর প্যারেন্টকে আমরা ওভারফ্লো করব না। তো ওভারফ্লোর পরিবর্তে কি করব সেটা করার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, বিকজ অনেক অ্যাডভান্স পজিশনিং এবং সোডো কাজ সম্পর্কে বুঝতে হবে। আচ্ছা, আপনাদেরকে আজকে একটা কাজ দিয়ে দিই। এই টাস্ক আমি এই ইমেজটাও সেভ করে দিয়ে দিচ্ছি। আপনি কি 11টা ব্যাচ একটু বসে